দেখেন যে যে দেশগুলো এই মার্কিন ঘাঁটিগুলো তারা এখানে বানাইতে দিয়েছে, এরা সবাই কিন্তু রাজতন্ত্র। এদের হলো আরাম আয়েশ করবো, 15-20টা বউ থাকবে, এখানে সেখানে যাব, মোটামুটি তাদের মানে দুনিয়াটাকে বেহস্ত বানাই নেবো আর কি। এরা দেখি টয়লেটও বানায় সোনা দিয়া, তো এরা এগুলি করতেছে। এখন এদেরকে সাপোর্ট নানাভাবে আমেরিকা দেয় কেউ না, এদের সমস্ত টাকা পয়সা তো আমেরিকান ব্যাংকে থাকে, আমেরিকাদেরকে এভাবে মানে পালতেছে, পুষতেছে। ইরানে ইসরায়েল ও এর ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে দুবাইয়ে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের হামলা এবং বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় সেখানে বসবাসরত ধনীরা বিপদে পড়েছেন। এখন বাংলাদেশের বেশ কিছু ধনীও রয়েছেন দুবাইয়ে এবং তারা অবস্থান করছেন সেখানে। যারা অবস্থান করছেন নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছিলেন দুবাইকে, দুবাই তো আর নিরাপদ আশ্রয় রইল না, বা মিডল ইস্টের বেশ কিছু কান্ট্রি আর বলা যাচ্ছে না যে নিরাপদ আশ্রয়, সেগুলো তারা কি করবে বলে আপনার? ভাইরে, এটা একটা সাময়িক ব্যাপার, বুঝছেন? বড়লোক মানুষ তো টাকা পয়সা আছে, নিরাপদ আশ্রয় খুঁজে নিবে, না পাইলে সমুদ্রের নিচে যায় ঢুকবে, কোনো সমস্যা নেই, ওদের টাকা আছে, ওদের নিয়ে আপনি টেনশন করেন না। যারা এখান থেকে গেছে ওরা জানে ওরা কী করতে হবে, টাকা পয়সা আছে, দেখবেন ওখান থেকে উড়াল দিয়ে এক জায়গায় চলে যাবে তারা। এবং ওরা যদি কোনো ঝামেলায় পড়ে যায়, মনে করেন এখান থেকে পালাই গেছে টাকা পয়সা লুটপাট করে নিয়ে, তারপর যদি এটা মরেও যায়, তাহলে আলহামদুলিল্লাহ বলবেন, সমস্যাটা কি? ওর জন্য তো শোক করার কোনো দরকার নাই, সে তো আমাদের দেশটাকে ডুবাই রেখে চলে গেছে, ডুবাই রেখে দুবাই গেছে, তো সে মারা যায়, অসুবিধাটা কি আমাদের? এটা নিয়ে এত টেনশন করেন না, আমাদের কি আছে এটা নিয়ে ভাবেন। আপনি বলছিলেন যে রাজতন্ত্র যেসব দেশে রয়েছে, এই যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে, সেখানে যখন হঠাৎ করে এই যে ইরানের বিদ্রোহী মনোভাব দেখে, এটি কি তাদের মধ্যেও ছড়িয়ে পড়ে কিনা? দেখেন, এটা একটা ভালো কথা বলছেন আপনি। দেখেন যে যে দেশগুলো এই মার্কিন ঘাঁটিগুলো তারা এখানে বানাইতে দিয়েছে, এরা সবাই কিন্তু রাজতন্ত্র। এদের হলো আরাম আয়েশ করবো, 15-20টা বউ থাকবে, এখানে সেখানে যাব, মোটামুটি তাদের মানে দুনিয়াটাকে বেহস্ত বানাই নেবো আর কি। এরা দেখি টয়লেটও বানায় সোনা দিয়া, তো এরা এগুলি করতেছে। এখন এদেরকে সাপোর্ট নানাভাবে আমেরিকা দেয় কেউ না, এদের সমস্ত টাকা পয়সা তো আমেরিকান ব্যাংকে থাকে, আমেরিকাদেরকে এভাবে মানে পালতেছে, পুষতেছে, এবং তারা এটা ভাইস ভার্সা। এখন এই রিজিয়নের মধ্যে আপনার ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু খুব একটা নাই, কিছুটা হলেও ইরানে আছে। ইরান তো রাজতন্ত্র না ভাই, অনেকদিন ধরে নাই সে রাজতন্ত্র। শাহ চলে গেছে সে কবে, বোধহয় 79-এ না, 79-এ গেছে। তো এরপর থেকে তো ইরান তো এক ধরনের ইলেকশন তো হয়, এবং আপনার কালচারাল দিক দিয়া এবং বিভিন্ন শিক্ষা সংস্কৃতি এগুলির দিক দিয়ে ইরান কিন্তু এই সমস্ত কান্ট্রিগুলির চেয়ে অনেকটাই এগিয়ে আছে, কাজে এদের সঙ্গে ওদের কোনো তুলনা হয় না। এখন ইরান যে কাজ যদি এভাবে যদি অ্যাট্যাক্ট হতে থাকে সবাই ইরান কর্তৃক, তখন তাদের মধ্যে মানুষের মধ্যে এক পর্যায়ে এসে কিন্তু একটা ক্রোধ জমা হতে পারে। তবে একটা জিনিসকে আমি বলি আপনাকে, আমি কিন্তু অন্যভাবে দেখি, আমি কিন্তু এই যুদ্ধে আমেরিকার জয় খুব সহজে দেখি না। আচ্ছা, দেখি না এই কারণে, দেখেন আমি প্রথমে বললাম যে সমর শক্তির দিক দিয়ে এটা অসম যুদ্ধ, এটা সত্য, কিন্তু আপনার হাতে কি পরিমাণ অস্ত্রশস্ত্র আছে এটাই কিন্তু যুদ্ধের ফলাফল সবসময় নির্ধারণ করে না। আজকালকার দিনে কি হয়, আপনি যুদ্ধ জয় করতে চান, জয় করতে হলে ওখানে তো আপনার সৈনিকের বুটটা যে পড়তে হবে ভাই, এটা কঠিন। কেন মনে হচ্ছে আপনার? আমি বলছি কোন কঠিন, অসম শক্তির যুদ্ধ কিন্তু এটা বহু বছর, সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে স্টার্ট হয়েছে। ওই বদরের যুদ্ধ কিন্তু 313 আর 1000 ছিল, ওটা অসম যুদ্ধ ছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধ কিন্তু অসম যুদ্ধ ছিল। অসম যুদ্ধ হলেই যার অস্ত্রশস্ত্র কম সেই হেরে যাবে, এটা নট নেসেসারি। কারণটা হলো যে ভূমিটাতে যুদ্ধ হচ্ছে, সেই ভূমি যাদের কাছে আছে তারা এখানে পাওয়ারফুল। ইরাকে যেটা হয়েছিল আমি বলি আপনাকে, ইরাক এবং লিবিয়ায় যেটা হয়েছিল, ইরাক এবং লিবিয়ায় কিন্তু সাদ্দামের একটা বিকল্প শক্তিও ছিল পাশাপাশি, যাদের উপর নাকি যুক্তরাষ্ট্র ভর করতে পারছিল, কিন্তু ইরানে কিন্তু সেই শক্তিটা সে পাচ্ছে না এই কারণে এই 79 থেকে যদি আপনি ধরেন, এই প্রায় 50 বছর সময় কিন্তু প্রায় আপনার 47 বছর টাইম, এই টাইমে কিন্তু ইরানের যে ইসলামিক যে শাসন ব্যবস্থাটা, এর রুট কিন্তু অনেক গভীরে চলে গেছে ভাই, অনেক গভীরে চলে গেছে। এইখান থেকে আপনি চট করে একটা বিকল্প শক্তিকে না বসাই দিবেন, যে আশাটা যুক্তরাষ্ট্র করেছে, এবং যুক্তরাষ্ট্র লক্ষ্য তো এটাই। যুক্তরাষ্ট্র দেখেন ট্রাম্প কি বলতেছে, ট্রাম্পের যে মূল বক্তব্য, সাধারণ মানুষের মধ্যে আপনি আসলে কি প্রতিক্রিয়া দেখেছেন? এই যে খামেনির মৃত্যুতে আমরা দেখলাম যে সমাবেশ দেখছিলাম যে অনেক কিছু খামিনি টামিনি কিনে গালাগালি করছে, অমুক তমুক আন্দোলন করছে, দেখেন তো ওরা এখন আছে কিনা,
ওরা এখন কিন্তু এই আক্রমণের বিরুদ্ধে, ওরা কিন্তু আমেরিকার পক্ষে না এখন আর, কারণ তাদের দেশ আক্রান্ত, ওদের কালচারাল হাইটটা না অনেক বেশি, কাজে ওইটা মানে আমাদের মতো মনে করেন না। আর 2 নম্বর কথা হলো আমেরিকার জন্য যেটা ঝামেলার সামনে, আমি বলি আপনাকে, অলরেডি আমি আমেরিকান একটা দেখলাম, মানে ওদের প্রায় 75% আমেরিকান নাগরিক যারা আছে তারা কিন্তু এই যুদ্ধটা আর চায় না। এই ইন্টারনাল প্রেশারও কিন্তু ট্রাম্পকে পড়তে হবে। ট্রাম্প যদি ঝটিকা বেগে কাজটা শেষ করতে পারতো তাহলে ভালো হতো, কিন্তু সেই ঝটিকা বেগে সে করতে পারতেছে না, এটা করতে তার টাইম লাগবে। আপনাকে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসলে এখন যুদ্ধটা স্থগিত করে ফেলতে চাইছে? নানা ধরনের আলাপ আলোচনা হবে এখন। আচ্ছা, হয়তো ইউরোপিয়ান, যেটা উনি বলেন যে ইউরোপিয়ানরা আসবে মাঝখানে, প্রস্তাব নিয়ে আসবে, হয়েছে বহুত হয়েছে, আসেন এবার মিলমিশ করি, মিলমিশের একটা ব্যবস্থা হবে। কিন্তু মিলমিশ আজকে করেন না কালকে করেন, আবার কিন্তু ইরান অ্যাটাক হবে, এটা নিয়ে কোনো টেনশন করেন না, আচ্ছা, আচ্ছা। আবার হবে। কারণ ওদের কি জিনিস জানেন, এই পুরো রিজিয়নে ওদের মধ্যে 20 ফোঁড়া তো ইরান, একটা ফোঁড়া কিন্তু ছোট, সারা শরীরে যে কোনো জায়গায় ফোঁড়া হলে টের পাবেন, ওই ছোট ফোঁড়াটা আপনাকে কি পরিমাণ পেইন দিতে পারে। জি, এখন যুক্তরাষ্ট্রের জন্য তো ফোঁড়া হলো ইরান, ইসরায়েলের জন্য তো ফোঁড়া হলো ইরান, তারা তো এটা করবে চাইবে না, সব জায়গায় তো তাদের দখল হয়ে গেছে মোটামুটি। জি মাসুদ কামাল, আবার আসবো নিশ্চয়ই আপনার কাছে। ডেনিজ খান, যেমনটা বলছিলেন মাসুদ কামাল, যে এই যে